রাজধানীর চানখারপুল এলাকায় 6 জন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। 15 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব কেউ এই কথাটি স্পষ্ট বলে না যে কাল সব আপনাদেরকে 17 বছর ধ্বংসন করেছে। আপনারা যদি কাল সব বসেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বছরের শেষে ভোট করতে অসুবিধা কোথায় প্রশ্ন বিএনপির। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত হয়নি কিছুই। প্রশাসনকে নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন দাবি। 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। অংশ নেবেন রোহিঙ্গা ইস্যুতে বিশেষ সেশনে। অর্থ পাচারের অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের। চেতনা বাস্তবায়নের নামে 200 কোটি টাকা লুটপাটের অভিযোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান। এবং রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। 88 বছর বয়সে ভ্যাটিকান সিটিতে নিজ বাসায় মৃত্যু। উদার ও মানবিক নেতার চিরপ্রস্থানে বিশ্বজুড়ে শোকের ছায়া। ভিডিও ফুটেজ, জবানবন্দি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেয়া অডিও পর্যালোচনা করে চানখারপুল হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন। আসামি 8 পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটর জানান, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলায় যুক্ত হবে সব সাক্ষ্য প্রমাণ। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। শুধু এই 8 জনই নয়, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধেও অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় ওই প্রতিবেদনে যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। চানখারপুলের এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় তদন্ত সংস্থা। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ 10 জনের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। নথি অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে তাদের NID লক করা হয়। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও তালিকায় আছেন সাইমা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। 15 দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে মোহাম্মদপুরে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি তোলেন নেতারা। বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না থেকে উল্টো পুনর্বাসনের চেষ্টায় বড় একটি রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে। সোমবার বিকেলে মোহাম্মদপুরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এনসিপি নেতারা আওয়ামী লীগকে জার্মানির ন্যাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেন। ন্যাৎসি পার্টি যদি নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশকে আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে
স্পষ্ট ভাষায় আবার হুঁশিয়ারি দিচ্ছি, আরেকবার যদি রাস্তায় নামার চেষ্টা করা হয় ৩৬ জুলাইয়ের সৈনিকেরা আবারও রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করবে। এই আওয়ামী লীগের কোন প্রকার আস্ফলন এনসিপি এবং বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তোলেন এনসিপি নেতারা। বড় একটি পলিটিক্যাল পার্টি, তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে নেয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব কেউ এই কথাটি স্পষ্ট বলে না। যে কাল সব আপনাদেরকে 17 বছর ধ্বংসন করেছে, আপনারা যদি এই কাল সব বসেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সকল রাজনৈতিক দলকে একসাথে এক জায়গায় এসে ঘোষণা দিতে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনসিপি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন ধরে রোড ম্যাপ চায় বিএনপি। সংস্কার শেষে এই সময়ে ভোট আয়োজনে বাধা দেখছে না দলটি। যারা ডিসেম্বরে নির্বাচন চায় না, তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোট গ্রহণে অসুবিধা কোথায়। বিকেলে গুলশানের লেবার পার্টির সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি, প্রশাসন নিয়ন্ত্রণ করছে বিএনপির লোক। এনসিপির এমন অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, যারা অভিযোগ করছেন তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তারাই কি বিএনপির লোক বসিয়ে এসেছেন কিনা। এদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের আশা, জনগণ ও রাজনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটা ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না, এই কথা বলে নাই তো। আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। ঐকমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বলে জানালেন আলী রিয়াজ। কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবিধান ও নির্বাচন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণফ্রন্টের নেতারা নিজেদের অবস্থান জানান। এদিকে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব জানিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য জোটের নেতারা। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ নিয়ে সোমবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণফ্রন্টের সাথে বৈঠক হয় জাতীয় ঐকমত্য কমিশনের। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনগুলোর একমাত্র উদ্দেশ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করা ও দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচন চান তারা। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার ও পতিত স্বৈরাচারীর বিচার শেষে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। অন্যদিকে বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস জানান, নতুন সংবিধান রচনার সুপারিশ করেছেন তারা। ৭২ সনের সংবিধান তারা যেভাবে রচনা করেছে আমরা সেটা যথার্থ মনে করি না। তারপরে যা কাটাছেঁড়া করা হয়েছে, সংবিধান আর নাই, শেষ। অতএব ওই সংবিধানের কোনো সংস্কার করার কিছু আছে বলে আমরা মনে করি নাই। প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যে রায়
এর প্রতিফলন ঘটবে না। এদিকে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইসলামী ঐক্যজোট। দলটির মহাসচিব জানান, নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার করতে পারবে, তাই দ্রুত নির্বাচন চায় দলটি। প্রকৃত সংস্কার বলতে আমরা যা বুঝি, নির্বাচিত সরকার দ্বারাই সেটা সম্ভব। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যেন কোনো ফেসিবাদ সৃষ্টি হতে না পারে, এর জন্য একটা সংস্কার দরকার। ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 147টিতে একমত হয়েছে খেলাফত মজলিস। জাতীয় গণফ্রন্টের নেতারা একমত 132টি প্রস্তাবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই সফরে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে বেশ কিছু বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কাতারে আর্থনা সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে শুধু রোহিঙ্গা ইস্যুতে আরেকটি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। হত্যা, দুর্নীতি করে পলাতক এমপি মন্ত্রীদের সংশ্লিষ্ট দেশের কাছ থেকে ফেরত চাইবে সরকার। কাতার আমিরের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে অংশ নিতে 4 দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তাকে বিদায় জানান রাষ্ট্রের ঊর্ধ্বতনরা। আমরা দুটো বিষয়ে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। জানানো হয়, মূলত কাতারের শেখ পরিবারের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দিবেন তিনি। মূল ইভেন্টের বাইরে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা কনফারেন্সে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। প্রেস সচিব জানান, কাতার সফরে দেশটির আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সাইডলাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন প্রধান উপদেষ্টা। কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য, ভিসা উন্মুক্তকরণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। প্রেস সচিব জানান, হত্যা, দুর্নীতি করে বিদেশে পলাতক এমপি মন্ত্রীদের বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট দেশের কাছ থেকে তাদের ফেরত চাইবে সরকার। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। 4 দিনের সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একদিনের শ্রমিকদেরও নিয়োগপত্র দিয়ে শ্রম আইন সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে দেয়া প্রতিবেদনে এ সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বলেন, শ্রম আইন হতে হবে সার্বজনীন। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রার লক্ষ্যে সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় শ্রম সংস্কার কমিশন। প্রতিবেদনে দেশের 7.5 কোটি শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠনের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। এদিন রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিষয়বস্তু তুলে ধরেন কমিশনের প্রধান। দেশের শ্রম আইন এবং এর বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে। প্রাতিষ্ঠানিক সেক্টর হলে সে নিয়োগপত্র বাধ্যতামূলক হবে, অপ্রাতিষ্ঠানিক হলে সে যদি নিয়োজিত হয়, কেউ নিয়োজিত করে তাকে একটা প্রমাণপত্র দিতে হবে যে আমি তোমাকে নিয়োজিত করলাম। কমিশন প্রধান আরো বলেন, 24-এর গণ অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহত সব শ্রমিকদেরকে শহীদের স্বীকৃতি প্রদানেও সুপারিশ করা হয়। নারী শ্রমিকদের জন্য বেতন সহ 6 মাসের মাতৃত্বকালীন ছুটির উল্লেখ করা হয় প্রতিবেদনে। আমরা একটা জাতীয় শ্রম কমিশনের কথা বলেছি, যাতে মানুষ সমস্ত অবিচারের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে, সমস্ত বৈষম্যের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে। তো আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমরা এমনভাবে সাজাবার কথা বলেছি যাতে এটা সার্বজনীন হয়, এটা বৈষম্যহীন হয়। শ্রমিকদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি ও মজুরি দেরিতে হলে ক্ষতিপূরণ দেয়া সহ 25টি সুপারিশ করা হয় প্রতিবেদনে। প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।
চেতনা বাস্তবায়নে ৩ বছরে ২০০ কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। এদিন অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। গঠন করা হয়েছে ২ সদস্যের কমিটি। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে অর্থ পাচারের অভিযোগে সেই দুদকের জালে জড়ালেন সাবেক এই এমপি। সাকিবের যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি। এদিন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে ৩ বছরে ২০০ কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালায় দুদক। প্রকল্পটির আওতায় লোক দেখানো, সভা, সেমিনারের ছবি তুলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ও মানহীন সিনেমা বানিয়ে অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে। গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে দুদক। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাযথভাবে প্রকল্প গ্রহণ হয়েছে কিনা, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা, প্রকল্পের ক্ষেত্রে আমরা সঠিক টেন্ডার প্রক্রিয়া নিয়েছি কিনা, সিলেকশনটা কিভাবে করেছি, কোন কোন ব্যক্তিকে দিয়েছি, আমার যে পরিমাণ এস্টিমেটেড বাজেট ছিল সেটাকে পুরোটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো তো যাচাই করতে হয়, বা এখানে অনিয়ম হয়ে থাকতে পারে। দুদক বলছে, নানা অসঙ্গতি মেলায় বিগত সরকারের আমলে নেওয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব প্রকল্প স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ কার্যালয়ে শুরু হচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফের ৬ দিনব্যাপী বসন্তকালীন বৈঠক। বৈঠকে বাংলাদেশ সহ বিশ্বের ১৯০ দেশের গভর্নর, ব্যাংকার, অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা যোগ দেবেন। এবারের বৈঠকে কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালীকরণ, মার্কেট অ্যাক্সেস তৈরি, জ্বালানি, অবকাঠামো, কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য, পর্যটন ও উৎপাদন খাতের উন্নয়ন করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করবেন বিশেষজ্ঞরা। বিশেষভাবে গুরুত্ব পাবে চলমান যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি বিষয়ে। আগামী ২৬ এপ্রিল পর্দা নামবে এবারের বৈঠকের। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ৪,৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,৭২,৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাজুস, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার থেকেই কার্যকর হবে এই নতুন দাম। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় নির্ধারণ করা হয়েছে স্বর্ণের নতুন দাম। বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে।